জলবিদ্যুৎ পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায়। স্যার 1.1 কত ঘন্টা? 3 ঘন্টা। তাই এভারেজ 400 পার আওয়ার। ফিজিক্সের 11তম অধ্যায়, যা হচ্ছে তোমাদের জলবিদ্যুৎ নামে পরিচিত। হ্যাঁ, তো এই অধ্যায়টা বুঝতে গেলে আমাদের প্রথমত বিদ্যুৎটা জানতে হবে, কারণ তোমাদের ফিজিক্সে বিদ্যুৎ সম্পর্কে 2টা অধ্যায় আছে। একটা হচ্ছে তোমার স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। তো যদি বিদ্যুৎ আমরা ফার্স্ট জানতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ধারণাগুলো ক্লিয়ার হবে। তো বিদ্যুৎটা কি? বিদ্যুৎটা হচ্ছে আধান বা চার্জের ক্রিয়া। আধান বা চার্জের ক্রিয়াকে বিদ্যুৎ বলে। আধান বা চার্জের ক্রিয়াকে বিদ্যুৎ বলে। চার্জের ক্রিয়া। তো আধান বা চার্জের ক্রিয়া আসলে কি? ক্রিয়াকে বিদ্যুৎ বলে। যদি আমরা একটু চার্জের ক্রিয়া সম্পর্কে জানতে চাই, আধান বা চার্জ সেটা কি সেটাকে জানতে হবে, তাহলে তার ক্রিয়াটা বুঝবো। অথবা আমরা বলতে পারি আধান বা চার্জের নির্বিচ্ছিন্ন প্রবাহকে, আধান বা চার্জের নির্বিচ্ছিন্ন প্রবাহকে, লাইটটা দাও, হাতে ছাড়া পড়ছে, নির্বিচ্ছিন্ন প্রবাহকে বিদ্যুৎ বলে। তো এখন কথা হচ্ছে, এই বিদ্যুৎটা আমরা স্পেশালভাবে বুঝতে গেলে আমাদের আধান বা চার্জ শিখতে হবে। তো আধান বা চার্জ এই টপিকটা আমরা ফার্স্ট একটু ক্লিয়ার করি। আধান বা চার্জ আমরা মোটামুটি সকল স্টুডেন্ট রসায়নের 3 নম্বর অধ্যায়ে পড়েছি, যেখানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন সম্পর্কে বলা হয়েছে। একটা পদার্থের মধ্যে যে 3টা মৌলিক কণিকা থাকে, সে 3টা মৌলিক কণিকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এছাড়াও আরো অনেকগুলো কণিকা থাকে, স্থায়ী অস্থায়ী কণিকা। তো আমাদের মূলত 3টা কণিকা নিয়ে আমরা কাজ করেছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আমরা বলতে পারি মৌলিক পদার্থ সৃষ্টিকারী, মৌলিক পদার্থ সৃষ্টিকারী, ক্ষুদ্রতম সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের, পদার্থ সৃষ্টিকারী বা মৌলিক পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে, মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। আমরা মোটামুটি শিখেছি যে বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। ধর্মকে আধান বা চার্জ বলে। এই জিনিসটাকে আমরা প্রকাশ করব হচ্ছে সি দ্বারা, কারণ আধান হচ্ছে বাংলা আর আধানের ইংরেজি নাম হচ্ছে চার্জ। এই চার্জের প্রথম অক্ষর সি হওয়ার জন্য আমরা আধান বা চার্জটাকে সি দ্বারা প্রকাশ করব। তাহলে একে সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি এই আধান বা চার্জ সম্পর্কে আরেকটু বিস্তারিত বুঝতে চাই, তাহলে একটু দেখো, আমরা সকলেই জানি যে হচ্ছে সকল পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে স্বাভাবিক অবস্থায়, ততগুলোই প্রোটন থাকে। তাহলে আমরা যদি চিন্তা করি, সোডিয়াম একটা পরমাণু যার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা আমরা চিন্তা করি, ইলেকট্রন আছে হচ্ছে 10টা, 11টা, এবং প্রোটন আছে হচ্ছে 11টা। তো যদি আমরা সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন কমায় দিই, তাহলে ইলেকট্রন থাকবে 10টা, কিন্তু প্রোটন কটা থাকবে? প্রোটন থাকবে 11টা। এখন তুমি বলো যে এই যে ইলেকট্রন বা প্রোটন এখানে আমরা দেখতে পাচ্ছি,
এই ইলেকট্রন বা প্রোটনের আমরা মোটামুটি হারে বৈশিষ্ট্য কি জানি, ইলেকট্রনের সামনে একটা মাইনাস লিখতে হয় আর প্রোটনের সামনে ধনাত্মক চার্জ থাকে বা প্লাস থাকে। তো এখন যদি আমরা চিন্তা করি যে সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা আছে, 10টা, প্রোটন আছে কয়টা, 11টা। প্রোটনের চিহ্ন কি, প্লাস, ইলেকট্রনের চিহ্ন কি, মাইনাস। তাহলে এই 11টা আর এখানে 10টা, বেশি আছে কি, প্লাস। কয়টা বেশি, একটা বেশি। এই যে একটা বেশি, এটাই হচ্ছে এই সোডিয়ামের বৈশিষ্ট্য। তার মাথার উপর একটা প্লাস চিহ্ন দেওয়া হবে। এভাবে একটা পরমাণুতে চার্জ বা আধান সৃষ্টি হয়। তাহলে কোনো পরমাণু থেকে যদি কোনো পরমাণুর স্বাভাবিক অবস্থা থেকে যদি একটা ইলেকট্রন কমানো হয় অথবা বাড়ানো হয়, মানে দান করা হয় অথবা গ্রহণ করা হয়, তবেই সেটা কি চার্জে পরিণত হয়। যদি আরেকটু চিন্তা করি আমরা ফ্লোরিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকে হচ্ছে 60টা এবং প্রোটন থাকে হচ্ছে ইলেকট্রন থাকে হচ্ছে 9টা এবং প্রোটন থাকে হচ্ছে 9টা। তো আমরা প্রত্যেকে জানি যে এদের ইলেকট্রনের সামনে একটা মাইনাস চিহ্ন বসানো হয় এবং প্রোটনের সামনে কি, প্লাস চিহ্ন বসানো হয়। তো যদি ফ্লোরিন কোনোভাবে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে, -10, মানে 9 থেকে 1 বৃদ্ধি পাবে। কিন্তু প্রোটন কি বাড়বে, প্রোটন বাড়বেও না কমবেও না, যা ছিল তাই থাকবে। তাহলে প্রোটনের মান হচ্ছে +9। এখন যদি আমরা একটু দেখি যে এখানে আসলে কোন জিনিসটা বেশি আছে, আমার সেটাই আধান যেটা আমার বেশি থাকবে। আমার যদি ঋণ থাকে বেশি, আমি ঋণী মানুষ। আমার যদি সম্পদ জমা থাকে বেশি, সেটা হচ্ছে কি, আমি ধনী মানুষ। এভাবে কি একটা বৈশিষ্ট্য নির্ধারিত হয়। ঠিক সেম ভাবে যদি ইলেকট্রনের মানটা থাকে বেশি, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক, যতটা বেশি মাথার উপর তত চিহ্ন দেওয়া হবে। তাহলে ইলেকট্রন কয়টা বেশি আছে, একটা, তাই মাথার উপর মাইনাস চিহ্ন দেওয়া হয়। সোডিয়াম প্লাস হচ্ছে ধনাত্মক চার্জ আর ফ্লোরিন মাইনাস হচ্ছে ঋণাত্মক চার্জ। এটাই হচ্ছে আমাদের আধান বা চার্জ। তাহলে আমরা কি বুঝলাম, একটা পরমাণুতে আধান বা চার্জ সৃষ্টির জন্য অবশ্যই কি, সে পরমাণুতে ইলেকট্রন দিতে হবে অথবা সেখান থেকে ইলেকট্রন বের করে নিতে হবে, তবেই হচ্ছে আমরা আধান বা চার্জ সৃষ্টি করতে পারবো। তো এখান থেকে আমরা মোটামুটি ক্লিয়ার যে আধান বা চার্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। অনেক সময় রসায়নে আমাদের এই ধনাত্মক চার্জটাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে ধনাত্মক চার্জকে বলা হচ্ছে ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জকে বলা হচ্ছে অ্যানায়ন। এই বিষয়টা আমরা শিখবো হচ্ছে তোমাদের রসায়নের পঞ্চম অধ্যায়ে সুন্দরভাবে আলোচনা করা। তাহলে আমরা আধানটা মোটামুটি বুঝলাম। তাহলে আমরা এখন এই আধানটা যে প্রবাহিত হচ্ছে, মানে ইলেকট্রনটা যে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহ হওয়াটাকে বলা হচ্ছে বিদ্যুৎ। ইলেকট্রনের কাজটাই হচ্ছে প্রবাহিত হয়ে যাওয়া, আর এই প্রবাহিত হওয়াটাই হচ্ছে বিদ্যুৎ। আধান বা চার্জের ক্রিয়াকে বিদ্যুৎ বলে, অথবা আধান বা চার্জের নির্বিচ্ছিন্ন প্রবাহকে বিদ্যুৎ বলে। তাহলে আধান প্রবাহিত হওয়ার নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎটা হচ্ছে দুই প্রকার। তাহলে বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, যার একটাকে বলে থাকে আমরা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটাকে বলি আমরা হচ্ছে চল বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুৎ আর চল বিদ্যুৎ কি, তো আমরা যদি এখন একটু চিন্তা করি এভাবে, স্থির বিদ্যুৎ আর হচ্ছে চল বিদ্যুৎ, কোনো বস্তুতে আধান বা চার্জ উৎপত্তি হওয়ার পর তা যদি চলাচল করতে পারে সেটা হচ্ছে চল বিদ্যুৎ। উৎপত্তি হওয়ার পর চলাচল করতে পারছে তার নাম চল বিদ্যুৎ। কিন্তু আধান উৎপত্তি হয়েছে, চলতে পারছে না, কিছুক্ষণ আছে স্থিরভাবে, এটাকে বলা হচ্ছে স্থির বিদ্যুৎ। কোনো বস্তুতে আধান বা চার্জ সৃষ্টি হওয়ার পর তা যদি চলতে পারে তাকে চল বিদ্যুৎ বলে, আর কোনো বস্তুতে আধান বা চার্জ উৎপত্তি হওয়ার পর তা যদি চলতে না পারে তার নাম হচ্ছে স্থির বিদ্যুৎ। আমরা এতটুকু হচ্ছে ক্লিয়ার হলাম। আমরা যেহেতু চলবিদ্যুৎ করছি, এখন যদি আমাদের বিদ্যুৎ কি সেটা না জানা থাকে তাহলে এই পড়াটার কোনো সার্থকতা নেই। কারণ তুমি বিদ্যুৎ কি সেটাই বুঝো না, তুমি কেন এটা পড়বা? স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ দুইটা অধ্যায় আছে, তাহলে অবশ্যই বিদ্যুৎটা কিসে জানা উচিত। আর তুমি যখন বিদ্যুৎটা জানতে পারবা তখন ওই চলবিদ্যুতের কার্যকলাপগুলো এবং স্থির বিদ্যুতের কার্যকলাপগুলো তুমি প্রত্যেকটা অনুভব করতে পারবা। যেমন তোমার স্থির বিদ্যুৎ লেখা আছে যে তুমি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবা, তারপরে দেখবা যে চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করছে, কিন্তু ওই চিরুনি দিয়ে কখনো বাল্ব জ্বলবে না। এটা হচ্ছে স্থির বিদ্যুতের উৎপত্তি। এই জিনিসটা আমরা শুধুমাত্র শিখলাম স্থির বিদ্যুতে। কিন্তু চল বিদ্যুতে তুমি যখন আসবা দেখবা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কাকে জ্বালাচ্ছে, কতটুকু ভোল্টেজ খাচ্ছে, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো চল বিদ্যুতে।
আমরা এখন জলবিদ্যুৎ শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে জলবিদ্যুতের বেসিক, যেটা না জানলে আমাদের বিদ্যুৎ পাওয়াটা বৃথা। তাহলে এখন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে জলবিদ্যুতের টপিক, যার ফার্স্ট নাম হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। তাহলে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ কি বা কাকে বলে, এই বিষয়টা আমরা একটু জানবো ভালোভাবে। তো বিদ্যুৎ প্রবাহ কি? কোনো একটা পরিবাহী চিন্তা হবে আগে আমাদেরকে। তাহলে আমরা বলবো যে বিদ্যুৎ প্রবাহ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। আধান বা চার্জ বা আধান লিখলে হবে, প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। বিদ্যুৎ প্রবাহ বলে। তো এই বিদ্যুৎ প্রবাহটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে একে আই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি একটু চিন্তা করি যে এটা আসলে সমীকরণ রূপে আমরা কিভাবে আনতে পারি, তো আগে আমাদের সংজ্ঞাটা একটু বুঝতে হবে। মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী তার যার মধ্যে বিদ্যুৎ যেতে পারে, অথবা মনে করো এইটা একটা পরিবাহী তার, এর মধ্যে দিয়েও বিদ্যুৎ চলাচল করতে পারে বা ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। এমনও হতে পারে এটা তার একটু মোটা, এটাও একটা পরিবাহী তার। এই প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে। তাই এখানে বলেছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, আরও মোটা হতে পারে, আরও চিকন হতে পারে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে মানে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। এর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতটুকু আধান যাবে তাকে বিদ্যুৎ প্রবাহ বলবে। এর মধ্য দিয়েও যতটুকু যাবে, এর মধ্য দিয়েও। এখানে চিকন মোটার জন্য কম বেশি এমন কিছু না, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে এটাই কাউন্ট হবে। কে চিকন, কে মোটা, কে হচ্ছে মিডিয়াম, এটা দেখবে না। তাহলে আমরা যদি চিন্তা করি যে মনে করি যে এই পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহিত হচ্ছে, তাহলে টি সময়ে কিউ পরিমাণ আধানকে কিন্তু সি এবং কিউ উভয় দ্বারা প্রকাশ করা যায়। তো টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে চিন্তা করি যে মনে করি একটি পরিবাহীতে টি সময়ে আধান প্রবাহিত হয়, কিউ পরিমাণ। অতএব একক সময়ে আধান প্রবাহিত হয় কিউ বাই টি পরিমাণ। তাহলে আমরা যদি এখন দেখি একটু যে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটা তো বিদ্যুৎ প্রবাহ। তাহলে অতএব বিদ্যুৎ প্রবাহ আই সমান কিউ বাই টি, যেহেতু আমরা বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হচ্ছে আই মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, কিউ হচ্ছে প্রবাহিত আধান বা চার্জ, আর টি হচ্ছে সময়। আমরা যদি এখন একটু চিন্তা করি যে বিদ্যুৎ প্রবাহের সাথে আধান বা সময়ের সম্পর্কটা কি। বিদ্যুৎ প্রবাহের সাথে
সময়ের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, যে সময় যত বাড়বে বিদ্যুৎ প্রবাহের মান কমে যাবে, তত কমে আর যাবে। সময় যত কমবে কমবে, বিদ্যুৎ প্রবাহের মান তত বাড়বে। বাড়বে। এটাই হচ্ছে আমাদের এদের সম্পর্ক। হুম। আবার যদি চিন্তা করো আধানের সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক কি, বিদ্যুৎ প্রবাহ আধান বৃদ্ধি পেলে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। আধান হ্রাস পেলে বিদ্যুৎ প্রবাহ হ্রাস পাবে। এটাই হচ্ছে সম্পর্ক। হুম। তাহলে আয়ের সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক। এবং আয়ের সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। সমানুপাতিক। তো আমরা যদি বিদ্যুৎ প্রবাহের এককটা বের করতে চাই, তাহলে দেখো বিদ্যুৎ প্রবাহের একক, এই বিদ্যুৎ প্রবাহের এককটা হচ্ছে বের করলে I ইকুয়াল কিউ ডিভাইডেড টি। আমরা প্রত্যেকেই জানি আধানের একক হচ্ছে কুলম্ব, কুলম্ব। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। এবং কি জানি যদি দুইটা একক পরস্পর ভাগ থাকে সেটাকে গুণ আকারে আনলে তার পাওয়ারটা মাইনাস হয়ে যায়, কুলম্ব পার সেকেন্ড। এটাকে বলা হচ্ছে অ্যাম্পিয়ার। কিন্তু কেন বলা হলো অ্যাম্পিয়ার, তার একটা স্পেসিফিক কারণ আছে। কারণটা বলা হয়েছে যে অ্যাম্পিয়ার বলার কারণ কি, এই কারণটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা মতে এটা বলা হয়েছে। তাহলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝো, এটাই হচ্ছে মূল কারণ। বলতে কি বুঝো, এই কারণটা থেকেই মূলত এখানে অ্যাম্পিয়ার লেখা হয়েছে। তো যদি বলা হয় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে যতটুকু 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। তাহলে দেখো ভালোভাবে, I সমান কিউ বাই টি। আবার আমরা কি জানি, কিউ মানে কুলম্ব আর টি মানে সেকেন্ড। এখান থেকে আমাদের কুলম্ব পার সেকেন্ড আসে কিভাবে, কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা বলতে পারি অ্যাম্পিয়ার। এখন চিন্তা করো, এস এর মান যদি 1 হয়, এস এর মান যদি 1 হয়, তাহলে কুলম্বের মান কত বসালে এর সামনে 1 আসবে? এটা যদি 1 হয় তাহলে তুমি এখানে 1 পাবা। এটা 2 হলে কি 1 পাইতা? 3 পাইতা? তাহলে কি আমাদের এই যে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। এই জিনিসটাও যা, অ্যাম্পিয়ারটাও তাই, তাই 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। তাহলে 1 সেকেন্ডে যদি 10 কুলম্ব যায় তাহলে কি হবে? 10 অ্যাম্পিয়ার। তাহলে 1 সেকেন্ডে 1 কুলম্ব প্রবাহিত হলে তার নাম 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 সেকেন্ডে যদি 5 কুলম্ব প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়েছে 5 অ্যাম্পিয়ার। আবার যদি বলি 1 সেকেন্ডে 100 কুলম্ব আধান প্রবাহিত হয়েছে, তাহলে 100 অ্যাম্পিয়ার, তার বিদ্যুৎ প্রবাহকে বলা হবে 100 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহের এককের স্পেসিফিক কারণ। তাহলে এখন কথা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ মোটামুটি কমপ্লিট। বিদ্যুৎ প্রবাহের দিক নিয়ে একটু কথা বলতে হবে। বিদ্যুৎ আসলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক, এই দিকটা হচ্ছে 2 ধরনের। একটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত দিক, আর একটাকে বলবো আমরা হচ্ছে প্রচলিত দিক। তাহলে বিদ্যুৎ প্রবাহের একটা প্রকৃত আর একটা হচ্ছে প্রচলিত। তো প্রচলিত যে দিকটা, এই দিকটা হচ্ছে দেখো যে একটা বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিকটা হচ্ছে বিদ্যুৎ অলওয়েজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ যাবে, এটা হচ্ছে প্রচলিত। আমরা এই দিকটাই অলওয়েজ বলবো। কিন্তু বিদ্যুৎ প্রবাহের প্রকৃত দিকটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কেন হচ্ছে? কারণটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের যে দিকটা সেটাই মূলত বিদ্যুৎ প্রবাহের প্রকৃত দিক, আর ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, কারণ মাইনাস তো প্লাসকে আকর্ষণ করবে। এ তো হচ্ছে দামি জিনিস, এ তো আর কারো কাছে যাবে না, কিন্তু মাইনাস কি ছোট জিনিস, নর্মাল জিনিস, সেই ওই ধনী মানুষের কাছে যাবে। ইলেকট্রনই প্রবাহিত হয়, প্রোটন প্রবাহিত হয় না। তাই বলা হচ্ছে যে প্রকৃত দিকটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের যে দিক সেটাই,
ইলেকট্রন অলওয়েজ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, এটাই প্রকৃত দিক। কিন্তু আমাদের বইয়ে অলওয়েজ এই প্রচলিত দিকটাকে ধরা হয়। বিজ্ঞানী এটা দিয়েছে, পূর্বে থেকে চলে আসছে, তার জন্য এটাকে আমরা এখন পর্যন্ত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই বিদ্যুৎ প্রবাহের দিক বলে গণ্য করব। ঠিক আছে, পরবর্তী স্টেপ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ভিত্তিতে পদার্থ 3 প্রকার। বিদ্যুৎ প্রবাহের ভিত্তিতে পদার্থ 3 প্রকার। তাহলে বিদ্যুৎ প্রবাহের ভিত্তিতে পদার্থ, বিদ্যুৎ প্রবাহের ভিত্তিতে পদার্থ 3 ধরনের। পদার্থ 3 ধরনের, যার একটাকে বলি আমরা পরিবাহী, একটাকে বলি হচ্ছে অপরিবাহী, আর একটাকে বলে থাকি আমরা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে পরিবাহী, অপরিবাহী, আর আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে বিদ্যুৎ প্রবাহের ভিত্তিতে পদার্থ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পরিবাহী, একটা অপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী। তো পরিবাহী মানে কি? যে পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলতে পারে তাকে পরিবাহী বলে। যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলতে পারে না তার নাম অপরিবাহী। যে পদার্থের মধ্য দিয়ে পরিবাহীর থেকে বেশি, পরিবাহীর থেকে কম কিন্তু অপরিবাহীর থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। স্যার, বায়বীয় মাধ্যমে কি বিদ্যুৎ পরিবহন করা হয়? বায়বীয় মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে না, ইলেকট্রন কই, মানে গ্যাস যদি থাকে। একটু দেখো এদিক। এই বিদ্যুৎ প্রবাহটা নির্ভর করে রোধের উপর। কার উপর? রোধের উপর। যদি কোনো পদার্থে রোধের মানটা বেশি হয় তাহলে বিদ্যুৎটা কম প্রবাহিত হবে, আর যদি রোধের মানটা কম হয় তাহলে বিদ্যুৎটা বেশি প্রবাহিত হবে। তো এই রোধটা কি আমরা একটু ক্লিয়ার করি, ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে রোধ। রোধের ইংরেজি নাম হচ্ছে রেজিস্ট্যান্স। কি নাম বলো? তাহলে রোধ ইংরেজি নাম হচ্ছে রেজিস্ট্যান্স। তো যদি আমরা এই রোধ নিয়ে একটু পড়তে চাই, রোধ তেমন কিচ্ছু না, রোধ হচ্ছে একটা পরিবাহীর ধর্মের নাম। কি বলতো? রোধ হচ্ছে একটি পরিবাহীর ধর্মের নাম। তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য, কি বললাম বলো? পরিবাহীর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়। বিদ্যুৎটা যাবে কিন্তু বাধা দেবে, তাই বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়। বাধার সৃষ্টি হয় তাকে রোধ বলে। বাধার সৃষ্টি হয় তাকে রোধ বলে। রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। একে আর দ্বারা প্রকাশ করা হয়। একে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ রেজিস্ট্যান্স সেখান থেকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো রোধের একটা প্রতীক আছে, এর প্রতীকটা হচ্ছে এরকম, যে রোধের একটা একক আছে, রোধের একক হচ্ছে ওহম। একক হচ্ছে কি? ওহম। এর প্রতীকটা হচ্ছে এরকম, ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? পরিবারের একটা ধর্মের নাম হচ্ছে রোধ, যা কি বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এর একক হচ্ছে ওহম, এটা হচ্ছে এককের প্রতীক। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে, আমাদের রোধের কাজ হচ্ছে বাধা দেওয়া, আর বিদ্যুৎ প্রবাহের কাজ হচ্ছে ইলেকট্রনকে নিয়ে যাওয়া, ঠিক না? আর রোধের কাজ কি? ইলেকট্রনকে বাধা দেওয়া। তাহলে একজন আরেকজনের কি? বিপরীত। একজন আরেকজনের কি? বিপরীত। তাহলে আমরা বলতে পারি রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বিপরীত রাশি। বলো তো? তাহলে আমরা এখানে একটা কথা আসতেই পারে যে রোধ হলো বিদ্যুৎ প্রবাহের বিপরীত রাশি। বিদ্যুৎ প্রবাহের বিপরীত রাশি। তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে এদের সম্পর্কটা অবশ্যই কি? ব্যস্তানুপাতিক। অতএব বলাই যায় যে আই সমানুপাতিক 1/r। বলা যায় কিনা? বলা যায় না? তাহলে আই সমানুপাতিক কি? 1/r। অর্থাৎ কি? আয়ের সাথে আর এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক।
তো একটু চিন্তা করো তো, এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক পাওয়া যাবে কিনা? হ্যাঁ যাবে যাবে না? যাবে তো যদি আমরা একটা ধ্রুবক চিন্তা করি, তাহলে দেখো তো আই সমান ধ্রুবক জি ইন্টু 1/r হুম বলা যায় কিনা? জি জি ইন্টু 1/r। তাহলে এখানে জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। হুম কি বললাম বলো? যেহেতু সমানুপাতিক এটা হচ্ছে কি, এই সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক দেব, এই ধ্রুবকটা অলওয়েজ আয়ের মতো হতে হবে, কিন্তু আয় হবে না। আয়ের মতো হতে হবে কিন্তু আয় হবে না। বুঝতে পারছেন? হুম আয়ের মতোই হবে কিন্তু কি আয় হবে আয় না। হওয়া যাবে না। আয়ের মতোই কিন্তু আয় হওয়া যাবে না, এটা হচ্ছে ধ্রুবক দেওয়ার নিয়ম। হুম বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতেই পারি যে জি ইকুয়াল আই ইকুয়াল জি বাই আর। জি ভাইয়া। কি বলতে পারি? আই জি বাই আর। তাহলে আই ইকুয়াল যদি জি বাই আর হয়, তাহলে একটু চিন্তা করো তো, আর এখানে কি অবস্থায় আছে? ব্যস্তানুপাতিক ভাগ অবস্থায়। এবার আনলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে জি ইকুয়াল কি হবে? আয় বলো, আয় আই আর। কি পাচ্ছি? আয় তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে জি এর সাথে আই এর সম্পর্কটা সমানুপাতিক, সমানুপাতিক। ঠিক কিনা? হুম কিন্তু আর এর সাথে জি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। আর এর সাথে জি এর সম্পর্ক। হুম আচ্ছা, এখান থেকে তোমরা একটু ক্লিয়ার হতে কষ্ট হচ্ছে হয়তো, আমি এর একটু স্কিপ করছি, থামো। তাহলে রোধ হলো বিদ্যুৎ প্রবাহের কি রাশি? বিপরীত রাশি। রোধ কি? বিদ্যুৎ প্রবাহের বিপরীত রাশি, রাশি। এটা মাথায় রাখবা। হুম তাহলে বিদ্যুৎ প্রবাহের বিপরীত রাশির নাম হচ্ছে রোধ। রোধ। ঠিক আছে? হুম তো আমরা যখনই তোমার হচ্ছে কোনো একটা জায়গাতে মনে করো এই যে 1/r দেখব, এই 1/rটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বিপরীত কিনা? হুম হুম তো এই 1/r এর সমতুল্য একটা ধ্রুবক এখানে বসাইতে হবে। কোথায়? এই সমানুপাতিক চিহ্ন আমরা দেখলাম কি আই সমানুপাতিক 1/r। আর হুম এই চিহ্নটা তুলতে গেলে একটা ধ্রুবক হবে বিদ্যুৎ প্রবাহের মতোই, কিন্তু বিদ্যুৎ প্রবাহ নয়। কিন্তু বিদ্যুৎ প্রবাহ নয়, ওইখানে বসাইতে হবে। হুম ঠিক আছে? তাহলে এখানে কি লেখা যাবে? আই জি ইকুয়াল 1/r। বাই আর। বুঝতে পেরেছো? হুম এই জি এর সম্পর্কটা আই এর মতোই। হুম এই জিটাকে এখানে বলা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। কি বলা হচ্ছে বলো? পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা। পরিবাহিতা, যা হচ্ছে রোধের বিপরীত রাশি। হুম কি রাশি? রোধের বিপরীত রাশি। তড়িৎ প্রবাহের মতোই। হুম ঠিক আছে? তড়িৎ প্রবাহ নয়। বুঝতে পারলেন? হুম তাহলে রোধের কি রাশি? বিপরীত রাশি। রাশি। তাহলে জি ইকুয়াল 1/r লেখা যায়। যায় যদি তুমি এখানে আয় চিন্তা না করো, সেক্ষেত্রে জি ইকুয়াল 1/r যাবে লেখা যায় না? যায়। এতটুকু মাথায় রাখবা। তাহলে এখন দেখো, ওম নামে একজন বিজ্ঞানী আছে। কে বলো? ওম। হুম তিনি একটা সূত্র দিয়েছে, যেটা ওমের সূত্র নামে পরিচিত। ঠিক আছে? হুম সে বলছে তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মনে করো এই প্রান্তের বিভব হচ্ছে ভি এ, আর এই প্রান্তের বিভব মনে করো কি ভি বি। এখান দিয়ে মনে করো আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হুম তো পার্থক্যটা কেমন দেখো তো, বিদ্যুৎ কি এ থেকে বি এর দিকে যাচ্ছে না? হ্যাঁ তাহলে অবশ্যই কি উচ্চ থেকে নিম্নের দিকে যায়। হ্যাঁ তাহলে ভি এটা কি বড়, তাহলে বিভব পার্থক্য মানে কি বড় ছোট বিয়োগফল। তাহলে ভি ইকুয়াল ভি এ মাইনাস ভিবি। বিবি। তাহলে কি এটাই হচ্ছে বিভব পার্থক্য। হ্যাঁ আর বিদ্যুতের যাচ্ছে কি পরিমাণ? আয় পরিমাণ। আয় পরিমাণ। ওমের সূত্র কি? যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে আই সমানুপাতিক ভি, হুম এটাই বলেছে ওম। তাপমাত্রা স্থির থাকলে থাকলে এটা পরিবাহিত যে পরিমাণ বিদ্যুৎ যাবে, তা হচ্ছে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক। এখন তুমি যদি এই আই সমানুপাতিক চিহ্নটা তুলে দাও, হ্যাঁ তাহলে আয়ের মতো কাউকে বসাইতে হবে, হ্যাঁ ঠিক কিনা? কিন্তু আয় তাহলে নেই। আয়ের মতো কাউকে যদি আমি বসাইতে চাই, তাহলে বিদ্যুৎ পরিবাহিত বসাতে পারবো। হ্যাঁ তাহলে জি ইকুয়াল জি জি ভি। বুঝতে পেরেছো? জি একটু বলো তো, আমরা জি সমান সমান কি শিখেছি? 1/r। 1/r। তাহলে আই ইকুয়াল 1/r ইন্টু ভি। জি বুঝতে পেরেছো? হুম অতএব আই ইকুয়াল ভি V বাই by R। আর। এটাই হচ্ছে ওমের সূত্রের রূপ। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জি এর সাথে পরিচিত না, তোমাদের বইয়ে এরা কিন্তু লেখাও নাই ওভাবে, কিন্তু যেটা এসেছে এভাবে। জি হচ্ছে
রোধের বিপরীত রাশি, যার নাম বিদ্যুৎ পরিবাহিতা। ঠিক আছে, হুম, এখানে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে একটা ধ্রুবক দেবো, সেটা বিদ্যুৎ পরিবাহিতা নামে পরিচিত। আর বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, মানে 1/r। হুম, ঠিক আছে, জি, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ওকে। তাহলে আমরা এই ওমের সূত্র থেকে অনেক কিছু শিখবো। তার পূর্বে আমাদের শিখতে হবে হচ্ছে বর্তনী। বর্তনী, কি নাম বলো? বর্তনী। বর্তনী। তো বর্তনী কাকে বলে? মানুষ চলতে যেরকম রাস্তার প্রয়োজন, ঠিক তেমনিভাবে বিদ্যুৎ চলতে গেলেও কিসের দরকার? পথের দরকার, রাস্তার দরকার। দিকের দরকার। তো বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথটাকে বর্তনী বলা হয়। তাই বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে, মানে বিদ্যুৎ যে পথটা দিয়ে চলে আর কি, এক কথায় তার, যেটা আর কি মনে করো, তো তারটাই কি বর্তনী। তাই সম্পূর্ণ পথকে বর্তনী বলে। ঠিক আছে, হুম, তাই বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। বর্তনী বলে। তো একটা বর্তনী অঙ্কনের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয়, কি বললাম বলো? একটি বর্তনী বর্তনী অঙ্কনের জন্য অঙ্কনের জন্য বা লিখে বোঝানোর জন্য যে সকল যে প্রতীক প্রতীকগুলো ব্যবহৃত ব্যবহার হয়। করি, সেই প্রতীকগুলোকে বলা হচ্ছে বর্তনীর প্রতীক। কি বলা হচ্ছে বলো? তাহলে বর্তনী কোনো প্রতীক, বর্তনী লিখে প্রকাশ করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে বর্তনী বিভিন্ন প্রতীক। উপকরণের যে চিহ্নগুলো ব্যবহার করি, সেগুলোকে বলা হচ্ছে বর্তনীর বর্তনী প্রতীক। প্রতীক। তো এরকম অনেকগুলো প্রতীক তোমাদের মূল বইয়ে দেওয়া আছে, দেখবা। এবং আমি কয়েকটা বলে দিচ্ছি, যদি কখনো দেখতে পাও যে এরকমভাবে একটা বড় দাগ আবার একটা ছোট দাগ দিয়ে এরকম টান দেওয়া আছে, এটার নাম হচ্ছে কোষ। এটার নাম কি বলো? কোষ। তাহলে অনেকগুলো কোষ যখন পরস্পর যুক্ত থাকবে, মনে করো এরকম একটা বড় দাগ, সেল। ছোট বড় ছোট বড় ছোট, এইভাবে টান দেওয়া আছে, এটার নাম তখন হয়ে যাবে ব্যাটারি। এর নাম কি? সেল বা এর নাম ব্যাটারি। হচ্ছে সেল বা ব্যাটারি। ব্যাটারি। তাহলে কতকগুলো কোষ একত্রিত হয়ে যা তৈরি করে তার নামই কি? ব্যাটারি। ব্যাটারি। তারপরে দেখবা যে অনেক জায়গাতে তুমি দেখবা যে এরকম ভাবে দুইটা দাগ দেওয়া আছে, এরকম টান দেওয়া আছে, এটার নাম হচ্ছে সুইচ। এর নাম কি বলো? সুইচ। সুইচ বা চাবি। যদি কখনো তোমাকে বলে যে সুইচ বন্ধ অবস্থায় আছে, তাহলে বিদ্যুৎ যাবে। শুনলাম সুইচ বলো? বন্ধ অবস্থায় আছে, তখন বিদ্যুৎ বন্ধ যাবে। করা আছে, সুইচ বন্ধ করা আছে, তখন বিদ্যুৎটা যাবে। কিভাবে? দেখো, যখন এটা খোলা আছে, উপরে তোলা আছে, হ্যাঁ। তার কি থেকে আছে? না, পার হতে পারবে এবার থেকে ওপার? না। যখন এটা বন্ধ করে দিবে তখন তার থেকে যাবে, হুম, তখন এবার থেকে এদিকে বিদ্যুৎ চলে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। সুইচ বন্ধ করলে বিদ্যুৎ যায়, যাই। আর সুইচ খোলা থাকলে বিদ্যুৎ যায় না। যায় না। ওকে, ওকে। অনেক সময় বিভ্রান্তি হয় যে খুললে যায় না, আবার বন্ধ করলে যায়, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্যার। ওকে। ওকে। আবার দেখবা যে অনেক সময় এরকম একটা টান দেওয়া থাকবে, একটা গোল দেওয়া থাকবে, মাঝখানে জি লেখা আছে, এর নাম গ্যালভানোমিটার। গ্যালভানিক কোষ। গ্যালভানোমিটার, কি নাম বলো? গ্যালভানোমিটার। আবার দেখবো অনেক সময় এরকম দেওয়া থাকবে, একটা টান দেওয়া থাকবে, এখানে একটা গোল দেওয়া থাকবে, এখানে এ আছে, এর নাম অ্যামিটার। আবার দেখবে এরকম টান দিয়ে একটা গোল চিহ্ন, তার মধ্যে ভি দেওয়া আছে, এর নাম ভোল্ট মিটার। ভোল্ট মিটার। তো এই জিনিসগুলো আসলে কি? একটা বস্তুতে বিদ্যুৎ আছে কিনা তার অস্তিত্ব প্রমাণ করার জন্য গ্যালভানোমিটার সেট করা হয়। তাহলে বিদ্যুতের অস্তিত্ব পাওয়া যায় গ্যালভানোমিটার দিয়ে। কতটুকু বিদ্যুৎ আছে তার পরিমাণটা অ্যাম্পিয়ার এককে পরিমাপ করার জন্য অ্যামিটার ব্যবহার করা মিটার হয়। ব্যবহার করা হয়। কতটুকু বিদ্যুৎ আছে তার ভোল্টেজটা কতটুকু, ভোল্টেজ। এই ভোল্ট ভোল্ট মাপার বা জন্য বিভবটা মাপার জন্য ভোল্ট মিটার ব্যবহার করা হয়। তো এই তিনটা জিনিসই যখন একটা যন্ত্রে থাকে সেটাকে বলা হয় মাল্টিমিটার। কি বলা হয়? মাল্টিমিটার। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তো আমরা এই প্রতীক, আরো অনেকগুলো প্রতীক আছে, মোটামুটি 12-14টা প্রতীক দেওয়া আছে বইয়ে, তোমরা বই থেকে সেই প্রতীকগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাদের পরবর্তীতে বর্তনী বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে। তো আমাদের এর পরবর্তী স্টেপ হচ্ছে রোধের নির্ভরশীলতা। তো আমি তোমাদের মোটামুটি অনেক অংশ পড়াই দিচ্ছি, তোমরা যদি এতটুকু অংশ প্র্যাকটিস করতে পারো একটা ক্লাসে যে পড়াল দিলাম, তাহলে তোমাদের পরবর্তী লেকচারে আমি তোমাদের রোধের নির্ভরশীলতা, পাশাপাশি হচ্ছে বর্তনীর বিস্তারিত তুল্য রোধ, মূল প্রবাহ, প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে বিদ্যুতের পরিমাণ, প্রত্যেকটি রোধের বিদ্যুতের ক্ষমতা আমরা বের করতে পারবো। অর্থাৎ এই অধ্যায়ে যতগুলো গাণিতিক সমস্যা হবে, আমরা এর নেক্সট ক্লাসের পরবর্তী যে ক্লাসটা করব সেই ক্লাসে সবগুলো আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে টেকনিক্যালি ক্যাটাগরি আকারে শিখবো অঙ্ক। একটা সৃজনশীল শিখবো, সেখান থেকে পুরো অধ্যায় সবগুলো ম্যাথ হয়ে যাবে। যদি একটা সৃজনশীল তুমি কমপ্লিট করতে পারো, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে
মোটামুটি ধরো 90% সৃজনশীল তোমার কমপ্লিট, একটা মাত্র সৃজনশীল শিখবা তুমি, চলো বিদ্যুতে 90% অঙ্ক হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ দেখো বা ক্লাসগুলো করে থাকো ভালোভাবে, যতটুকু দিয়েছি এটা কমপ্লিট করো বাসায় আগে, তারপরে নেক্সট ক্লাসের পড়াগুলো কমপ্লিট করো। 3 নাম্বার যে ক্লাসটা নিব ওই ক্লাসে দেখবা পুরো অধ্যায়ের মধ্যে একটাই ম্যাথ হয়, আর সেই ম্যাথটা তুমি কভার করতে পারলে সব পুরো অধ্যায় সব ম্যাথ কমপ্লিট। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।